বাঙালি ধ্বংস করলো, গ্রামকে গ্রাম ফিরে ধরুক তাদের বিষয়, তাই তো? এই নন্দীগ্রাম আন্দোলনের মূল যোদ্ধা শুভেন্দু অধিকারী, মূল যোদ্ধা শুভেন্দু অধিকারী। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য নেত্রী, ফলে তার নামটা হবে, এটা একটা বিষয়। পরবর্তী সময় মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু শুভেন্দুর নামে বলেছে, তার বাবার নাম, তার নাম নাকি মমতা ব্যানার্জি দিয়েছে, ও কেউ নেই, এগুলো বা বা ভাঙা বেড়াতে যে গুলিগোলা চলেছে, পুলিশ মেরেছে শুভেন্দু, এই সবগুলো ওনার মাথাটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাটা মনে হয় কিছু একটা গোলমাল হয়ে গেছিল, তারপরে উনি বলেছেন। যেমন ভাবে জ্ঞানেশ্বরী নাশকতাটা সিপিএম করেছে, মমতা ব্যানার্জি আগে স্টেটমেন্ট দিয়েছিল, আমি আমি জেলে থাকতে আমি স্ট্রিং অপারেশন করতে গিয়ে মাওবাদী তকমা পেয়ে জেলে ছিলাম, সেখান থেকে আমি যে ডকুমেন্ট পেয়েছিলাম তাতে প্রমাণ, আমি নাম দাম বাড়ি ঘর সব চিনি, সিপিএম করেছিল। কিন্তু মমতা ব্যানার্জির একটা স্বভাব আছে পাল্টি খেয়ে যাওয়া, সরকারে আসার পর বলে দিয়েছে ওটা সিপিএম করেনি, ওটা মাওবাদীরা করেছে। মাওবাদীর প্রতি আমার কোনো সেন্টিমেন্ট না, সত্যিটা সত্যি। ঠিক এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন জঙ্গলমহলের ক্ষমতা পেল শুভেন্দুর সাহায্যে, শুভেন্দুর অক্লান্ত পরিশ্রম, শুভেন্দুকে দিয়ে যখন একটার পর একটা জায়গায় সংগঠন বাড়াচ্ছে, গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছড়িয়ে পড়ছে, তখন নানাভাবে শুভেন্দুকে ইগনোর করা শুরু করলো, অপমান করতে শুরু করলো। একটা জিনিস মনে রাখবেন, অনেকে বলে ও তো এত দপ্তরের মন্ত্রী হলো, আরে যে মানুষটা জীবনের লক্ষ্যই হচ্ছে আমি 11 কোটি মানুষের অভিভাবক হব, প্রশাসনিক হেড হব, সেই মানুষটা তার 10টা দপ্তর কি 5টা দপ্তরে আটকে থাকে না। উদ্দেশ্যটা বড়, উদ্দেশ্যটা যে মনে করে আমি আমার জীবনের উদ্দেশ্য এমএলএ হব, তার একটা উদ্দেশ্য। তো শুভেন্দু অধিকারীকে সেই সময় যেটা ঘটেছিল, অপমান, নানাভাবে অপমান করা হতো শুভেন্দুকে, নানা সময় নানাভাবে। যেমন যেমন যেহেতু আমি ওই কি বলে নয়াচর শুভেন্দুর এলাকা, এবার আমি শুভেন্দুর সঙ্গে আলোচনা করে নয়াচরে কিছু মানুষের উপকার করতে গেছিলাম, উপন্যাস লেখার কাজে আমার সঙ্গে আরো সঙ্গে ছিল। কাগজে বেরিয়ে গেল নয়াচরে মাওবাদী, এবং পুলিশ এসে আমার 2জন মহিলাকে আমার টিমের গ্রেপ্তার করে নিয়ে চলে গেল, মানে তুলে নিয়ে গেল। তারপর জেরা ফেরা, তারপর আবার এসডিও ফোন করে বলছে, একজন মন্ত্রী ফোন করে বলছে ওদের গ্রেপ্তার করুন, আর একজন ওপর থেকে বলছে, মানে শুভেন্দু বলেছে যেন কোনো অপরাধ না হয়, অপমান না হয়। না, আমার কাছে বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে অভিষেকের এন্ট্রি। অভিষেককে হাইলাইট করতে গিয়ে মমতা ব্যানার্জি বাংলাকে ধ্বংস করেছে, বাঙালি জাতিকে ধ্বংস করেছে, বোঝা গেল। এবং শুভেন্দু, শুধু শুভেন্দু না, শুভেন্দু, মুকুল রায়, আরো কেউ সব শেষ করে দিয়েছে। তখন থেকে শুভেন্দু অধিকারীর একটা জেদ ছিল যে এর প্রতিশোধ আমি নেব, এগুলো সব প্রতিশোধ নেওয়া হচ্ছে। আর বিজেপির একটা টার্গেট ছিল, আরএসএস, গোটা ভারতবর্ষটা ওদের হিন্দুত্ববাদ, হিন্দু রাষ্ট্র করতে গেলে বাংলাকে দরকার। তাহলে বাংলাকে দরকার হতে গেলে বাংলার বলিয়ে কইয়ে লড়াই করার কে আছে? শুভেন্দু। তার নন্দীগ্রামের দীর্ঘ অভিজ্ঞতা, জঙ্গলমহলের ভয়ঙ্কর অভিজ্ঞতা, তাই তো? তো বিরাট মন্ত্রী হিসাবেও প্রচুর অভিজ্ঞতা, ফলে ওকে ক্যাশ করলো নরেন্দ্র মোদী, অমিত শাহ। এবার ওকে দিয়ে ঘটনাগুলো ঘটালো। এখন শুভেন্দু যেগুলো করছে সেগুলো সেই রাত থেকে। আর তৃণমূল পার্টিতে 2টো গোষ্ঠী তৈরি হয়েছিল, একটা হলো মমতা ব্যানার্জির গোষ্ঠী। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, শ্রদ্ধেয় জননেত্রী, উনি অভিষেক করে পাগল হয়ে যাচ্ছেন, অন্ধ ধৃতরাষ্ট্রের মতো। অভিষেকরা কিন্তু মমতা ব্যানার্জিকে শেষ করতে চেয়েছিল। 2টো গ্রুপ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যে পুরনো টিম, হ্যাঁ পুরনো টিম, তাদেরকে খুব অত্যাচার করেছে, তাদের কোনো রকম পাওয়ার ছিল না। অভিষেকের ছিল নতুনদের নিয়ে, যারা টাকা দিয়ে হয়েছে। এদিকে অভিষেককেও যদি বিশ্লেষণ করেন তাহলে ও তো রাজনীতি থেকে ওঠেনি, মাটি কি জিনিস জানে না। আমি একদিন পার্থ চ্যাটার্জিকে জিজ্ঞাসা করেছিলাম, তো পার্থ চ্যাটার্জি বলেছিল না, ভালো ছেলে শিখে যাবে, শেখা দিয়ে হয় না, শেখা দিয়ে একবারে ক্ষমতা পেয়ে শিখলো। ফলে সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড়ে কোথাও আমরা দেখিনি। শুভেন্দু অধিকারীর
বিপদটা কোথায়, লড়াইটা কোথায়? মমতা ব্যানার্জির লড়াই ছিল পুরুষতন্ত্র বনা, পাশাপাশি অন্যান্য বড় বড় রাজনৈতিক দল সিপিএম। আর বিজেপির শুভেন্দু অধিকারীর লড়াইটা তা ছিল না। শুভেন্দু অধিকারীর লড়াই ছিল শুভেন্দু অধিকারী ভার্সেস তৃণমূলের ভিতরের লোকেরা যারা শুভেন্দুকে খুন করতে চায়, যার ডকুমেন্ট আমি আমার বইয়ে দিয়েছি। তো এখানে মমতা যেখানে ঘটলো, শুভেন্দু হয়তো সবটা জেনে বা না জেনে যে জেদের বসে যে কাজটা করলো, এর ফলে বাঙালি ধ্বংস হয়ে যাবে। কি করে ধ্বংস হয়ে যাবে? কিছুদিন আগে ডিলিমিটেশন করতে পারেনি, ডিলিমিটেশনে বিরোধী পক্ষ সংখ্যা বেশি ছিল, তারা বিরোধিতা করেছিল, ডিলিমিটেশনটা হলো না, ওটা স্টপ হয়ে আছে। এখন মূল হচ্ছে ডিলিমিটেশন, অর্থাৎ বিজেপির সমস্ত তৃণমূলের এমপিদেরকে নিয়ে দালাল, স্বার্থপর, বদমাইশ এমপি, এরা সব এমপি স্বার্থপর। আমি তো স্যালুট জানাই, যার সম্পর্কে আমি খারাপ ভাবতাম, সেই দুজনকে, মহুয়া মৈত্র আর কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মানুষ যদি হতে হয়, আমি তার ব্যক্তিগত জীবন বুঝবো না, কিন্তু এই ভয়াবহ বিপদে তাদের অ্যাক্টিভিটি স্যালুট করার মতো। তো এখন যেটা করেছে, এরা আবার ডিলিমিটেশন নিয়ে আসবে কয়েকদিনের মধ্যে, কিছুদিনের মধ্যে। হ্যাঁ, ডিলিমিটেশন আনলে এইবার ওরা কিন্তু পাস করে যাবে, লোকসভা রাজ্যসভা দুটো থেকেই ডিলিমিটেশনে পাস করে যাবে। ডিলিমিটেশনে পাস করার মানে হচ্ছে, যেটা স্বাধীনতার আগে থেকে প্ল্যান ছিল গুজরাটি মারওয়ারিদের, হিন্দি বলয়ের, যে বাঙালিকে ধ্বংস করে দেওয়া। অর্থাৎ ডিলিমিটেশনের ফলে আমাদের বাংলার এমপি সংখ্যা এখন তো 42টা সিট, তখন হয়তো 12, 14, 15টা হয়ে যাবে, কমে যাবে। কেন না, হিন্দি বলয়ের বাচ্চা অনেক বেশি, আর আমাদের বাঙালি এবং সাউথে বাংলা একটা দুটো বাচ্চা, ফলে আমাদের লোক সংখ্যা কম। এটা ডিলিমিটেশন লোক সংখ্যার উপর ভিত্তি করে, সম্ভবত 1973 বা 76 তার লাস্ট ডিলিমিটেশন হয়েছিল। কত জনসংখ্যা, তাহলে হিন্দি বলয়ের জনসংখ্যা অনেক বেড়ে গেছে। পাশাপাশি ওরা এসআইআর করে প্রচুর নাম বাদ দিল, পাশাপাশি এরপরে জনগণনার মাধ্যমে অনেক বাদ যাবে, তারপর এসসির মাধ্যমে, এসসি এসটির মাধ্যমে অনেক বাদ যাবে। বাদ যাওয়ার পরে যে সংখ্যাটা দাঁড়াবে পশ্চিমবঙ্গের জনগণ, সেই সংখ্যা অনুপাতে তো আমাদের এমপি সিট হবে। সেই সিটটা 15 থেকে 18-র মধ্যে বা আরো কমও হয়ে যেতে পারে। এতে কি হবে, বাঙালির আর বার্গেনিং পাওয়ার থাকবে না। আজকে যে মমতা ব্যানার্জি তৃণমূল এতদিন বলতো সেকেন্ড না থার্ড লার্জেস্ট পার্টি, বলতো না, এরকম একটা গর্ব করে বলতো, অনেক ডিসিশন তৃণমূল ছাড়া হতো না। এখন আর কোনো ডিসিশন দরকার পড়বে না। এখন বিজেপি সরকার ডবল ইঞ্জিন, আর কেন্দ্রের এমপি গুলোকে সব কিনে নিল, সব বেচারাম, সব বেচারাম বাবু, বেচারাম নিজেকে বেচে দিল। এই মানুষগুলো যারা বেচারাম বাবু, দেখুন বিজেপির বিরুদ্ধে ভোটে এরা জিতেছে, তাই তো? তারপর যখন বিজেপিকে বাবা বলছে, তখন এদের পাছার চামড়াটা তুলে দাও, বাড়িতে ফিরবে তো গ্রামে গ্রামে, গ্রামবাসীরা চেপে ধরবে না, গ্রামবাসীরা চেপে ধরবে না। যেভাবে আজকে শুধুমাত্র কিছু লুম্পেন কেউ জালিয়াতি করেছে, দুর্নীতি করেছে, তার বিরুদ্ধে আইন আছে। এটা গণ অভ্যুত্থান নয়, যাকে পারবে তাকে ধরে মারছে, মহিলাদের মারছে, ডিম ছুটছে, সব কটার পানিশমেন্ট হবে। মহুয়া মৈত্র দারুণ ভাবে কালকে বলেছেন এর পানিশমেন্ট কি হতে পারে। উজ্জ্বলদার মতো একটা ভদ্র সভ্য, যে এত পয়সাওয়ালা লোক, জীবনে কখনো মনে হয় কোনো 2 নম্বরই করেছে বলে যায় না। উজ্জ্বলদাকে অন্যায় ভাবে, একদম অন্যায় ভাবে, আইনত। উজ্জ্বলদা 4 তারিখে সরকার পাল্টেছে, নেতা মন্ত্রীদের বাড়িতে বাড়িতে অনেক সময় ত্রাণের মালও রাখা হয় জায়গা না থাকলে পার্টি অফিসে। তো উজ্জ্বলদা নিজেই ভিডিওকে লিখেছে যে আমার বাড়ি ত্রাণের মালগুলো নিয়ে নাও। এবার ওই ত্রাণের মাল মনে হয় পুলিশ এসে নিতে এসছে, সেই সময় লোকে দেখে ফেলেছে, ব্যাস উজ্জ্বলদার মতো একটা ভদ্র সভ্য, একটা বৃদ্ধ, মানে বয়স্ক মানুষ, 3বার না 2বার না 3বার মন্ত্রী, খুব ভদ্রলোক, উজ্জ্বলদাকে যেভাবে হ্যাটা করেছে, অপরাধ করেছে, এটা পাপ। পাপ বাপকে ছাড়ে না, পাপ পুণ্য আছে কিনা জানি না। এই রকম জায়গায় দরকার হচ্ছে মহুয়া মৈত্রর মতো লোক। সুতরাং এই যারা সবচেয়ে বেশি পাপ করলো, জনগণ ভোট দিলেও তৃণমূলকে, আর তারা ওখানে গিয়ে বগল বাজিয়ে শুভেন্দু 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 আমার বাবা তো ভাই,
বিজেপি নরেন্দ্র মোদী আমার বাবার দাদা, জ্যাঠা, আমার দাদু, হিন্দু হৃদয় সম্রাট, এসব করে যারা বাঙালি ধ্বংস করলো, গ্রামকে গ্রাম ফিরে ধরুক তাদের। বাড়ি ফিরবে তো? আই সালা দিল্লি থেকে, আই, তারপর দেখা যাচ্ছে তোদের। এটাই হচ্ছে, যেমন তৃণমূল আমলে গাদ্দারকে করা হয়েছিল পিএসসি চেয়ারম্যান কংগ্রেসের, এই তৃণমূলের আমলে, যেখানে বিরোধী দল কংগ্রেসের পাওয়ার কথা, সেখানে মুকুলিয়াকে দেওয়া হয়েছিল, কখনো মানস ভূঁইয়াকে দেওয়া হয়েছিল গাদ্দারদের। এখনো সেই গাদ্দার যারা, তাদেরকে পিএসসি চেয়ারম্যান করা হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ নিয়ে একটা কথা বলতে পারি, সেই ট্র্যাডিশন সমানে চলছে। রং পাল্টেছে, সরকার পাল্টেছে, নেতা পাল্টেছে, মুখ্যমন্ত্রী পাল্টেছে, কিন্তু এবার সেই ট্র্যাডিশন সমানে চলছে, সেই ক্যারাভান একই রকমভাবে চলছে। The tradition has been continuing on, irrespective of color, creed and government. একই সঙ্গে